নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কি হলো আসো দেখে নিই। তবে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর নিচে দেওয়া বেল আইকনটাকে ক্লিক করো যাতে তোমাদের কাছে রেগুলারের আপডেটস চলে যায়। বুবলাই তো প্রচণ্ড রেগে গেছে। হ্যাঁ, তুমি আমাদের এভাবে ঠকালেন নতুন কাকু? এরকম করতে পারলে? আমরা এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। নতুন বলে, কথাটা ধরে রাখতে পারবি তো? বুবলাই বলে, এক মুহূর্ত আর এখানে না। বর্ষা বলে যে হ্যাঁ, আমাদের এখানে আর কোনো প্রয়োজন নেই, এদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। এই বলে ওরা দুজনেই সেখান থেকে চলে যায়। লক্ষ্মী বলে, বৌমা, আমি খুব খুশি হয়েছি। আমি আশীর্বাদ করছি তোমরা খুব সুখী হবে। সবার জীবনেই তো সুখ পাওয়ার অধিকার আছে। তোমাদের খুব ভালো হোক। বড় ঠাম্মিও দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করে। কমলিনীর মা বলে, তোমাকে কতই না অপমান করেছি, কতই না খারাপ ব্যবহার করেছি, কিন্তু বুঝতে পারিনি তুমি কি চাইছো। নতুন বলে, আমি কিন্তু কিচ্ছু মনে করিনি, তবে জামাই আদরটা কিন্তু ডিউ থাকলো, সেটা আমি সুদে আসলে উসুল করে নেব। এই শুনে কমলিনীর বাবা নতুনকে জড়িয়ে ধরে। দুজনে সারে কোলাকুলি পর্ব। নতুন জানায়, এই ঘটনাটা প্রথম থেকে যিনি জানতেন তিনি হচ্ছেন আমাদের কাকাবাবু। প্রাঞ্জল বলে, হ্যাঁ জানতাম ঠিকই, কিন্তু জামাই আদর আমি তোমায় দেব না। তোমায় কথা দিতে হবে তুমি আমাকে শ্বশুর আদর দেবে। হাসিতে ভরে যায় সারা ঘর। নতুন কমলিনীকে জিজ্ঞেস করে যে, কমলিনী, তুমি আমাকে সারা জীবন স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে তো? সোফাতে ধপ করে বসে পড়ে কমলিনী। জিজ্ঞেস করে যে, আমাকে না জানিয়ে তুমি এরকম করলে কেন? নতুন বলে, আমি কিন্তু তোমাকে ফর্মটা দেখতে বলেছিলাম। আমি মানছি আমি অন্যায় করেছি, তুমি ফর্মটা দেখোনি, বরাবরের মতো এড়িয়ে গেছো। হ্যাঁ, এখন বলতেই পারো যে আমি তোমায় মুখে বলতে পারতাম, কিন্তু ওই একটা লাইসেন্স আমি নিয়েছিলাম। ওইটা ছিল ভালোবাসার লাইসেন্স। এইটুকুনি অধিকার তো আমার আছে। তুমি আমায় ভরসা করো তো? তোমার মনে হয় না যে আমি তোমায় সারা জীবন ভালো রাখতে পারবো? তোমার মনে হয় না যে তুমি আমার সাথে সুখী থাকবে, তোমায় আমি ভালো রাখতে পারবো? আর কত একা থাকবে কমলিনী? আর কতই বা কষ্ট পাবে? অনন্যা বলে যে, এটাই যদি তোমাদের মনে ছিল তাহলে আগেই বলতে পারতে, তাহলে আমাদের কাছে চয়েস থাকতো আমরা আসবো কি আসবো না এটা ভাবার। সর্বজিৎ বলে যে, একদমই না, আমি কমলিনীকেও চিনি, আমার ভাইকেও চিনি। ওরা যেটা করেছে তার জন্য আমি গর্ববোধ করি। আমি নিজে হয়তো পারতাম না সেই কাজটা করতে। নতুন কি সর্বজিৎ বলে, ভালো থাকিস। কমলিনীকে বলে, ভালো থেকো, খুব ভালো থেকো। নতুনের পরে কমলিনীকে বলে যে, দেখো এখানে আজকে এতজন এসছে, তাদের শুভকামনা নিয়ে, তাদেরকে তো আমাদের কিছু উপহার করা উচিত। একটা গান গাইবে আমার সাথে? এরপরে নতুন নিজেই গান ধরে। গানটা হলো তেরে মেরে মিলন কিয়ে রেনা। সবাই তো খুব খুশি। কিছুক্ষণ পরে কমলিনীও জয়েন করে। ফ্ল্যাশব্যাকে চলতে থাকে নতুন কমলিনীর পুরনো কিছু মুহূর্তের দৃশ্য। গান শেষ হলে কমলিনীকে সাইড হাগে জড়িয়ে ধরে নতুন। এরপরে একে একে সবাই এসে নতুন আর কমলিনীকে আদর করে। অনন্যা একদম চুপ, বাকি সবার মুখে হাসি। নতুন কমলিনীকে বলে, আমি তোমাকে নিজের হাতে সিঁদুর পরাতে চাই। তুমি কি আমার হাতে সিঁদুর পরতে রাজি আছো? কমলিনী নতুনকে আবারও প্রশ্ন করে, কেন করলে তুমি এটা? আর নতুন বলে, এ প্রশ্নের উত্তর তো আমি আগেই দিয়েছি, কিন্তু হ্যাঁ, এখনও আমার কিছু কথা বলার বাকি আছে। নতুন বলে, আমি কিন্তু চেয়েছিলাম সারা জীবন এই সম্পর্কটাকে এইভাবে বন্ধুত্বের মধ্যে রেখে যেতে, কিন্তু আমি পারলাম না। এর একমাত্র কারণ হচ্ছেন আপনারা, আপনারা যারা সমাজে উপস্থিত তারা। আপনারা আমাদের এই চিরসখ্যতাটাকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন, অপমান করতে শুরু করলেন কমলিনীকে। আমি তো পুরুষ মানুষ, আমারও তো গায়ে লাগে না। আমার যখন মনে হয়েছে আমি সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি, কিন্তু কমলিনী সে কোথায় যেত? সে তো একটা ঘরে বন্দি, তার অপরাধ তো কিছু ছিল না। সে শুধু সারা জীবন একটা মানুষকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে পারেনি। যাকে আঁকড়ে ধরতে চেয়েছিল সেই মানুষটাই এই মেয়েটাকে ঠকিয়ে আঘাত করে পালিয়ে গেছে। তাতে তো কমলিনীর কোনো অপরাধ ছিল না। আর এরকম কোথায় লেখা আছে যে এই মানুষটা ভালোবাসা পেতে পারে না? ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি বয়স থেকে হয়? এই কথাগুলো কোথায় লেখা আছে? আমরা বন্ধু হয়েছিলাম, আমরা কোনোদিন ভাবিনি আমাদের এরকম একটা জায়গায় আসতে হবে।
কিন্তু আপনারা সেই স্বীকৃতি দেননি। আপনারা প্রশ্ন তুললেন, আঘাত করলেন এবং প্রতিটা মুহূর্তে আমাদের কাছের লোকেদের সাথে লড়াই করতে হয়েছে, সন্তানদের সাথে লড়াই করতে হয়েছে। সন্তানের সাথে মায়ের সম্পর্ক তো স্নেহের সম্পর্ক। সেই জায়গাতে দাঁড়িয়েই আমাদের হাত পা বাঁধা ছিল। আমরা সারা জীবন এরকমভাবেই থাকতে পারতাম, কিচ্ছু যেত আসতো না। কিন্তু এই অপমান, এই আঘাতের জবাব দিতে গিয়ে আমাকে এই কাজটা করতে হয়েছে। আমাদের এই সখ্যতার নাম দিতে হয়েছে। এর কারণ একটাই, সমাজ আমাদের চিরসখ্যতা নিতে পারেনি, বারবার প্রশ্ন তুলেছে। আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা তো বলি বন্ধু, আমরা বলি আমরা একে অপরের চিরসখা। আমরা যে বন্ধু, চিরসখা যে স্বামী স্ত্রী হতে পারে এবং স্বামী স্ত্রী যে চিরসখা হতে পারে, সেটা আমরা প্রমাণ করেছি। এরপরে এটা আমাদের প্রমাণ করা যে আমরা বিয়ের পরেও স্বামী স্ত্রী হয়েও বন্ধু হয়ে থাকতে পারবো নাকি সারা জীবন, চিরসখা হয়ে থাকতে পারি কিনা সারা জীবন। শুধু এটাই অনুরোধ যে গুরুজনদের সামনে দাঁড়িয়ে আমি এই কথাগুলো বলছি, এটা আমার ঔদ্ধত্য বলে মনে করবেন না। তবে আমাদের আশীর্বাদ করবেন, আমাদের পাশে থাকবেন। সমাজকে উপেক্ষা করে আমরা একরকমভাবেই কিন্তু থাকতে চেয়েছিলাম। আমাদের কাছে আমাদের সখ্যতাটা মুখ্য ছিল। এই সামাজিক বন্ধনের কাছেই আমি হেরে গেছি। বারবার আমাকে এই মানুষটার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু এই মানুষটার কাছ থেকে দূরে সরে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। প্রাঞ্জল জিজ্ঞেস করে যে তুমি এত ব্যাখ্যা দিচ্ছ কেন? তুমি ওকে ভালোবাসো, যাকে ভালোবেসেছো তাকে বিয়ে করেছো, এতে এত ব্যাখ্যার প্রয়োজন নেই। বিয়ে করেছো আইন মেনে, নিয়ম মেনে, ভালোবাসার স্বীকৃতি হিসেবে। সারা জীবনের জন্য দায়িত্ব নিয়ে বিয়ে করেছো, এর মধ্যে কোনো অন্যায় নেই। কমলিনীর বাবা বলে, মনে মনে আমি তোমার মতো সুপাত্রের মতোই কল্পনা করতাম আমার মেয়ের জন্য, কারণ প্রত্যেকটা বাবাই চায় যে তার মেয়ে একটি সুপাত্রর হাতে পড়ুক। কিন্তু মেয়ের বয়স হয়েছে, সন্তানের মা, সেসব কথা ভেবে আমি কোনোদিনও তোমায় আমার মনের কথা বলতে পারিনি। কিন্তু আমার চাওয়াটা মিথ্যে ছিল না। আজ সত্যের খাতিরে আমায় এই সবটা স্বীকার করতেই হবে। আমি সত্যিই চেয়েছিলাম যে আমার মেয়ে সুখী হোক। তুমি শুধু কমলিনীকেই ভালোবাসোনি, কমলিনীর ছেলে মেয়েদেরও ভালোবেসেছ একইভাবে। এর মধ্যে আমি কোনো অন্যায় দেখতে পাচ্ছি না। কমলিনীর মা বলে, আমাদের অনেক স্বস্তি হয়েছে। ওর ছেলেকে বোঝা হয়ে গেছে, বৌমাকে বোঝা হয়ে গেছে। মিঠি বিয়ে হয়ে 2 দিন বাদে শ্বশুর বাড়ি চলে যাবে। বাকি রইল বাবিল। বাবিলের সাথে ভবিষ্যতে যে কোনো দিন বুড়িমায়ের মতবিরোধ হবে না সেটা বলতে পারছি না। এখন তবুও একজন এলো যে পাশে সবসময় থাকবে। আমার আগেকার ব্যবহারে তুমি কিছু মনে করো না। একজন মা যে কত কষ্ট পেলে, আঘাত পেলে এরকম ব্যবহার করতে পারে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। নতুন বলে, আমি কিচ্ছু মনে করিনি, আমি বুঝতে পেরেছি। আপনারা বুঝিয়ে দিয়েছেন যে আমার এই সরে যাওয়াটা আপনারা মেনে নিতে পারেননি। আমি যদি সত্যি আজকে অন্য কিছু করতাম, আপনাদের থেকে বেশি কষ্ট আর কেউ পেত না। আপনারা বুঝিয়ে দিয়েছেন যে আপনারা সবসময় চেয়েছেন যে আমি যেন আপনাদের মেয়ের পাশে পাশে সবসময় থাকি। আর আমি যদি খুব ভুল না বুঝে থাকি, তাহলে আজকে আমি যা করেছি তাতে মা বাবা হিসেবে সব থেকে সুখী আপনারাই হয়েছেন। কমলিনীর মা বলে, এর থেকে বড় সত্যি আজ আর কিচ্ছু হতে পারে না। কুর্চি বলে, আজকের দিনে আমি যে কতটা খুশি হয়েছি। নতুনদা, তোমাকে স্যালিউট জানাই। তোমার মতো মানুষকে সত্যিই চেনা যায় না। সেই কারণে ভুল ধারণা তৈরি করে তোমাকে ছোট করেছি, কিন্তু তুমি সবার ঊর্ধ্বে। তুমি সেটা আবার প্রমাণ করে দিলে। নতুন কুর্চিকে বলে, আমাকে একা কেন বলছো? আমি কি একা এই কাজটা করতে পারতাম? তোমার বৌদি ভাইকেও বলো। হ্যাঁ মানছি, সে কিছু জানতো না, কিন্তু সে তো জেনেও প্রত্যাহার করে দেয়নি। হয়তো সে মনে মনে এটাই চেয়েছিল। হয়তো উনি মন থেকে চেয়েছিলেন আমি এটা করি, হয়তো মুখে বলেনি। হয়তো মন বুঝতে পেরেছিলাম। কুর্চি বলে, তোমরা খুব ভালো থেকো, কারণ তোমরা ভালো থাকলে আমরা আরও কয়েকজন মানুষ অনেক ভালো থাকবো। এরপরে প্রসূন যায় নতুনের কাছে, বলে, আমার বোনটাকে তুমি সুখী রেখো। আমি জানি আজকের পর থেকে ওর এক কোনাও দুঃখ কোনো দিন থাকবে না। ওকে কোনো দিন তুমি ভুল বুঝো না। তুমি যেরকমভাবে ওকে আগলে রেখেছো ঠিক সেরকমভাবে পরেও আগলে রেখো।
অনন্যা বলে যে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি আমাদের সাথে একটুও পরামর্শ করলে না। নতুন বলে পরামর্শ নিয়ে কি হতো? দাদাকে জিজ্ঞেস করলে দাদা বলতো তোর যা ভালো মনে হয় তাই কর, আর তোমাকে কিছু বললে তুমি যা মানতে পারতে না, আর আমার যা করার বরাবরের মতো সেটাই করতাম, তাই পরামর্শ নিয়ে কোনো লাভ হতো না। বৌদি, আমি জানি তুমি একটা মানসিক অবসাদের মধ্যে রয়েছ, দাদাও আছে। আমি জানি তোমার মনের ভেতর কতটা কষ্ট, কতটা ক্ষত রয়েছে, কিন্তু তোমার এই কষ্টের জন্য, ক্ষতের জন্য তুমি কমলিনীর ওপরে রাগ করো না, কমলিনীকে আঘাত করো না। তুমি তো আমার বৌদি, তুমি তো সেরকম মানুষ নও। তুমি কিন্তু এখন কমলিনীর শ্বশুরবাড়ির লোক, তুমি ওকে একটু ভালোবাসো, ওর প্রতি একটু কর্তব্য করো। তুমি দেখো ও কেমন সুন্দর রেসিপ্রোকেট করবে, ওর থেকে বেশি যত্ন কেউ আর করতে পারে না। তুমি ওকে একটু দেখো। লক্ষ্মী হঠাৎ করে বলে যে আজ যদি আমার ছেলেটা মানুষ হতো তাহলে বৌমাকে এই কাজটা করতে হতো না। কমলিনী জিজ্ঞেস করে যে মা, আপনি কি আমার এই জীবনটা মেনে নিতে পারছেন না? লক্ষ্মী বলে আমি সবসময় চেয়েছি তুমি ভালো থাকো, সুখী হও, কিন্তু কোনো মা কি এই দৃশ্যটা দেখতে পারে যে তার বৌমা তার ছেলের বন্ধুর গলায় মালা পরাচ্ছে? এটাই আমার কপালের ফের। তা না হলে কি এই বয়সে এসে আমাকে এই জিনিসটা দেখতে হয়? নতুন লক্ষ্মীকে বলে যে মাসি, তোমাকে আমি একটা কথা বলি, তোমার ছেলে চলে যাওয়ার পর থেকে এতগুলো বছর গেছে, 20টা বছর কেটে গেছে, কিন্তু তুমি কোনো দিন তোমার বৌমার মনের খবর রাখতে চাওনি। তুমি কমলিনীকে নিজের মতো করে করতে চেয়েছো, নিজের ছাঁচে ফেলতে চেয়েছো, তোমার বয়সে নিয়ে গেছো, ওকে দিয়ে নানা নিয়ম কানুন আচার মানানো করিয়েছ, ধর্মসভায় নিয়ে গেছো, কিন্তু একবারও জানতে চাওনি যে সে সেখানে যেতে চায় কি না, জানতে চাওনি যে সে নতুন করে নিজের জীবনটাকে গড়তে চায় কি না। কিন্তু এত নিয়ম, এত শৃঙ্খলা, এসব মেনে কি হলো? 20 বছর পর এটাই দেখা গেল যে যার জন্য এত নিয়ম সেই মানুষটাই মিথ্যে, এবং সব কিছুই তাই মিথ্যে। আজ এভাবেই এপিসোডটা শেষ হয়। তোমাদের আজকের এপিসোড কেমন লাগলো নিচে কমেন্টে জানিও। কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব